বাজি ছাড়া কি কালী পুজো সম্ভব? একেবারেই সম্ভব না। কালী পুজোতে মূল আকর্ষণ হচ্ছে বাজি, আর সেটা বাচ্চাদের চোখে মুখে খুব জ্বলজ্বলভাবে ফুটে উঠেছে। দেখো একবার এদের আনন্দ। তো 3 মূর্তির বাজি এসে গেছে। তো চলো বন্ধুরা, গুড মর্নিং। আমি শ্রাবন্তী, আমার ক্যাপচার অফ ফ্রেম ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজ হচ্ছে রবিবার, 19 অক্টোবর, 20 অক্টোবর। আর এখন বাজে ওই সকাল হচ্ছে 8:30 কি 8:30 একটু আগাবে, মানে 8:20 হবে। তো এখন আমরা যাচ্ছি বাড়ি, মানে হচ্ছে ভাড়া বাড়ি থেকে বাড়ি যাচ্ছি। তো আগের দিনই কর্তামশাইয়ের ছুটি পড়ে গিয়েছিল, তো রাতে আর রিস্ক নিলাম না, বিকাল বিকাল বেরিয়ে যাওয়ার কথা বলেছিল। তো আজকে সকালবেলা একেবারে ভোরের ট্রেন ধরার কথা ছিল, কিন্তু কেউ ঘুম থেকে উঠতে পারিনি, তাই 9:05 ট্রেনটা ধরবো। তো সেই জন্য মোটামুটি 8:15-20 করে বেরিয়ে পড়েছি। তো টোটো নিয়ে নিয়েছিলাম, আর সামনে দেখো ট্রেনও এসে গেছে। ট্রেন একটু লেট করেছে, 9:25 হয়েছে, 9:25 ট্রেন ছেড়েছে। আজ জানো তো ভূত চতুর্দশী। তো আজ যদি বাড়িতে থাকতাম তো এই ভূত চতুর্দশীর দিন 14 শাক খেতাম। অনেকেই এটাকে কুসংস্কার বলে মনে করে, কিন্তু এই 14 শাক খাওয়ার একটা উপকারিতা আছে। অনেক গুপ্ত রোগ বা অনেক রোগের সমাধান থাকে এই 14 শাকে। তো অনেকেই আমাদের এই পুজো অর্চনাকে কুসংস্কার বলে মনে করে, কিন্তু প্রত্যেকটা ধর্ম কিন্তু বিজ্ঞানসম্মত। একটু তলিয়ে ভাবলেই দেখবে কোনো না কোনো তার পিছনে কারণ আছে, বুঝতে পারবে। যাই হোক, আমরা বাউরিয়া স্টেশনে এসে গেছি, আর এখন লঞ্চও ধরে নিয়েছি বাউরিয়া থেকে। তো আজকে সন্ধেবেলা 14 প্রদীপ জ্বালানোর রীতি আছে, তো বজবজ থেকে কিনে নিয়ে যাব। তো প্রায় 1 মাসের বেশি হলো বাড়ি গিয়েছিলাম। তো ঘরে কি চাল ডাল আলু পেঁয়াজ কি আছে আমার মনে নেই, তবে বাড়িতে একটু সবজি ছিল, আমি সেটা নিয়ে নিয়েছি, কারণ সেই সবজিটা পচে যাবে, 4-5 দিন থাকবে, শুকিয়ে যাবে, তো সেই জন্য। তো বজবজে এসে আগে যেটা করলাম, আমি আর মেয়ে আইসক্রিম খাচ্ছি, আর কর্তামশাই এদিকে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে। তো আস্তে আস্তে প্রায় দুপুর হয়ে গিয়েছিল, তো ভীষণ সকলের খিদে পেয়েছিল। তো ক্যামেরা অন করার আর সুযোগ পাইনি, এসেই পরিষ্কার পরিচ্ছন্ন করেই আগে রান্নাঘরে ঢুকে পড়েছি। ভাত, ডাল সিদ্ধ, আলু মাখা, কাঁচা লঙ্কা দিয়ে, আর তার সঙ্গে ডিম ভাজা। তারপরে দুপুরে বেশ কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার সন্ধেবেলা লেগেছি এই যে ঠাকুরঘরের ধুলো পরিষ্কার করতে। অল্প, খুব বেশি ডিপ ক্লিনিং করতে পারিনি, এই অল্প সময়ের মধ্যে মোটামুটি করে নিয়েছি কাজ চালানোর মতো। আর এরপরে 14 প্রদীপ জ্বালিয়েছি। তো আমাদের যে সামনেই আছে শিব মন্দির, তো সেখানেই আগে প্রদীপ দিয়ে আসা হয়, ওখানেই সবাই প্রদীপ জ্বালায়। আমি ঘর থেকেই জ্বালিয়ে নিয়েছি, কারণ হচ্ছে আমার অনেকটা লেট হয়ে গিয়েছিল, আর সেই জন্য আমি ওখানে প্রদীপ দিয়ে তারপর বাড়ির চারপাশে দেব। তো এটা নেক্সট দিন, মানে কালী পুজোর দিন, 21 তারিখ, 21 অক্টোবরের সকাল, তো সোমবার। আর আজকে তো পুজো, কালী পুজো। তো কালী পুজো হলেও আমার বাড়িতে অনেক কাজকর্ম আছে, কারণ বেশ কিছু ডাস্টিংয়ের কাজকর্ম সকালবেলা করে নেব। যেমন এই ড্রেসিং টেবিলটা পুজোর মধ্যে সেজে গিয়েছিলাম, তখন পরিষ্কার করা সম্ভব হয়নি, ষষ্ঠীতে চলে গিয়েছিলাম, আর তারপরে এই আসছি, তো ড্রেসিং টেবিলটা পুরো ধুলো পড়ে গেছে। তারপরে সেজেছি নানা রকম, আমার মেয়ে ফেস পাউডারের গুঁড়ো এই সব ফেলে রেখেছে, তো সেইগুলো পরিষ্কার করে নেবো, হালকা ফুলকা চারিদিকে ডাস্টিং করব। আরও একটা বড় সমস্যা হয়েছে, আমার বাড়ির কাজে এখানে যে হেল্প করতো সে আর আসতে পারবে না বলে দিয়েছে, কোনো কোম্পানিতে সে কাজে লেগেছে, সব বাড়ির কাজই ছেড়ে দিয়েছে। এখন এই মুহূর্তে তো আমি কোনো কাজের লোক পাচ্ছি না, তো আমাকে একাকেই সমস্ত কাজকর্ম করতে হবে।
এক তো আসার একটা জার্নি আছে, তার উপর আছে বাড়ির এত কাজকর্ম। তো 3 তলাটা হয়তো এবারে পরিষ্কার করতে পারবো না, থাকবো 4-5 দিন, কিন্তু 4-5 দিনের মধ্যে কালী পুজো, ভাইফোঁটা, এইসব রান্নাবান্নার তো কাজ আছেই। তো সমস্ত কাজ কমপ্লিট করতে করতেই সময় চলে যাবে। তো তার মধ্যে আবার কর্তামশাইকে একটুখানি ওকে ডক্টর দেখিয়ে নেব, কিছু ব্যাংকের কাজ আছে সেইগুলোও মেটাতে হবে। তো সব মিলিয়ে একেবারে জড়িজক্কর অবস্থা হয়ে গেল। তো যাই হোক, কিছু করার নেই, নিজের সমস্যা নিজেকেই মেটাতে হবে। তো ছাদটায় ঝাঁট দিতে গিয়ে দেখলাম যত শ্যাওলা ছিল শুকনো হয়ে গিয়ে এক গাদা ধুলো হয়ে গেছে। আর এই সাইকেলটা আমার মেয়ে প্রত্যেকবার এসে চড়ে, পরিষ্কার তো ধুলো ফুলো থাকে, পরিষ্কার করা হয় না, তাই জন্য বাইরে বার করে দিয়েছি যাতে আর ও আর না চড়তে পারে। এই সাইকেলটা 1 বছরের জন্মদিনে ওর মামার বাড়ি ওকে গিফট করেছিল। তো সেই সময় তো চালাতে পারতো না, তো পড়ে থেকেই নষ্ট হয়ে গেল। তো যাই হোক, ছাদের কাজ কমপ্লিট করে ঘর মুছে জামা কাপড় কেচে আর ছাদে মেলে দিয়েছি। আর এবারে স্নান টান করে চলে এসেছি একেবারে ঠাকুরঘরে। ঠাকুরঘর ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে ঠাকুরের বাসনপত্র মেজে একটু শিবকে স্নান করিয়ে দিচ্ছি। মোটামুটি এখন ওই বাজে 8:30টার মতো, কিন্তু এই 7 সকালে কেউ এখন আমার ফুল এনে দেওয়ার মতো লোক নেই। তো নিচে দেখলাম অনেকগুলো নয়নতারা গাছ হয়েছে, আর সুন্দর নয়নতারা ফুল হয়েছে একদম ভর্তি হয়ে, সেই নয়নতারা ফুল দিয়েই পুজো দিচ্ছি। ওই গাছগুলোকে কিন্তু আমি খুব একটা বসাই না, বীজ পড়ে পড়ে আপনিই নিজে গাছ হয়, আর সেই তাতে কি ফুল হয়, আর সেই ফুল দিয়েই পুজো দিচ্ছি। তো ঘরে আমার যা ছিল সেই দিয়েই আজকে পুজো সারলাম। আর ঘুম থেকে এখন মেয়ে উঠে পড়েছে, ওর এখন পেয়েছে খিদে। তো সমস্যা হচ্ছে এখানে যা কিছু সব তো দোকানে গিয়ে আনতে হবে, ওর পাপা তো এখনও ঘুম থেকে ওঠেনি। তো যাই হোক, কাছের দোকান থেকে যা মোটামুটি আটা, ময়দা, এইগুলো, চাল, আলু, পেঁয়াজ, আদা, রসুন এগুলো আনিয়ে নিয়েছিলাম। ওর জন্য বিস্কিট কেকও আনিয়েছি, কিন্তু ও বিস্কিট বা কেক খাবে না। তো ওকে বললাম যে একটু প্যানকেক করে দিই, মানে আটার মধ্যে ডিম গুলে যে প্যানকেকটা তৈরি হয় শর্টকাট, সেই প্যানকেকই একটু ওকে তৈরি করে দেবো সামান্য মিষ্টি দিয়ে। তো তাতেই ও মোটামুটি রাজি হয়ে গেছে। তো ওকে বললাম তুই আগে ব্রাশটা কর, আর তারপরে আমি করে দিচ্ছি। সবে স্নান করে এসেছি, আর সকালে তো অনেক কাজকর্ম করেছি, তো মনটা একটুখানি চা করছে। তো ট্রেন জার্নি করে এসেছি, মাথাটাও দেখছিলাম ধুলোই ভর্তি হয়ে গেছে, চ্যাট করছে একেবারে। তো সেই জন্য একেবারে শ্যাম্পু দিয়ে নিয়েছি। আর এবারে একটুখানি সিঁদুর পরে নেব, আর একটুখানি, যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে, একটু ময়েশ্চারাইজার মেখে নেব। নিয়ে একদিকে চা বসাবো, আর একদিকে মেয়ের প্যানকেক তৈরি করে দেব। তো অনেক দিন পরে টিভি দেখছে, দুজনেই টিভির দিকে হাঁ করে দেখছি যে কি চলছে। তো যাই হোক, অনেক দিন পরে দেখলে যেরকম হয় বেশ ভালো লাগছে। তো আগে তো টিভি দেখতে ভালোই লাগতো না, এখন আবার অনেক দিন পরে দেখছি বলে টিভিটা ভালো লাগছে। তো একটুখানি নিউজ দেখলাম, দেখে এবার তো আমার তো দাঁড়িয়ে থাকলে হবে না, অন্যান্য কাজকর্ম আছে। তো দেখো, ওর প্যানকেকটা বানিয়ে দিচ্ছি, আর একদিকে আমার চা বসিয়ে নিচ্ছি। তো কর্তামশাইকে তাড়াতাড়ি তুলে দিয়েছি, কারণ হচ্ছে না হলে ও আরও পড়ে পড়ে ঘুমাতো। তো কিছু তো বাজার হাট নেই, বাজার হাটগুলো করতে হবে। তো আজকে একটুখানি মাছই করবো, একটুখানি কর্তামশাই বলেছে ভেটকি মাছ আনবে, তো ফুলকপি আলু মাছ দিয়ে করবো। আর সেরকম কিছু ভাত করবো, আর সেরকম কিছু করবো না। তো কর্তামশাই বাজারে চলে যাওয়ার পরেই আমি এই ঘরে চলে এসেছি। এই ঘরটা একটুখানি ডাস্টিং করে নেব, আর একটু ভালো করে গুছিয়ে নেব। তো এই ঘরটায় খুব একটা ধুলো পড়ে না, যেহেতু বন্ধ থাকে চারিদিকে, আর ওই ঘরটায় যেহেতু রান্না বান্না হয়, তো ওই ঘরটার উপরই অত্যাচারটা বেশি হয়। তো এই ঘরটায় আমরা শুধু শুতেই আসি, তো সেই জন্য এই ঘরটা সেরকম কিছু নোংরা হয় না। বেড কভার তো চেঞ্জ করাই আছে, এই ঘরের বেড কভারটা চেঞ্জ করব না। ওই ঘরের বেড কভারটা কালকে চেঞ্জ করা হয়নি একেবারে, আজকে তো কোনো মতেই সম্ভব নয়, অনেক বেলা হয়ে গেছে, রান্নাবান্না করতে হবে আবার। তো দেখি সন্ধেবেলার দিকে যদি আমি চেঞ্জ করে দিতে পারি।
আর আমার তো বেশ হালকা হালকা ঠান্ডা লাগছে, আর মেয়ের আর কর্তামশাইয়ের কেন জানি না ওদের গরম হচ্ছিল, তো ওরা আবার এসি চালিয়েছিল, তার জন্য আবার আমার গলাটা খুসখুস করছে। আমার একটুতেই অল্পতেই মানে ঠান্ডা লেগে যাওয়ার ধাত আছে। তো যাই হোক, এদিকে কিন্তু আমি বিছানাটাকে একটু টেনে ঠিক করে নিচ্ছি। তো একটুখানি তুলে ঠিক করে বেড কভারটা মানে ঠিক করলে ভালো হতো, কিন্তু সেই সময় আমার হাতে নেই, কারণ তাহলে রান্না করতে দেরি হয়ে যাবে। ওবেলা আবার কালী পুজো আছে, একটুখানি রান্না বান্না তাড়াতাড়ি সেরে নিয়ে মেয়ের সঙ্গে একটুখানি বাজিও ফাটাতে হবে। তার উপরে আছে আর লক্ষ্মী বার করা, তারপরে আমাদের চালের যে লক্ষ্মী সেটাকে বানিয়ে সেটা একটুখানি পুজো দেব। তো সমস্ত পুজোর একেবারে যেরকমভাবে জোগাড় করি সেইভাবে করব না, গোটা গোটা ফল দিয়ে দেব, তাহলে একটু খাটুনিটা কম হবে, কারণ প্রচুর খাটুনি হচ্ছে আর গা হাত পা ভীষণ ব্যথা। আর তার সঙ্গে মনে হয় মাঝে মাঝে জ্বরও চলে আসছে, যেহেতু বাড়ির সমস্ত কাজকর্ম করতে হচ্ছে। তো এত কাজকর্ম একসঙ্গে তো করা মানে অভ্যাস নেই, হঠাৎ করে কাজকর্ম পড়লে যা হয় আর কি। তো এই ঘরের বিছানাটা গোছানো কমপ্লিট হয়ে এসেছে, আর এখন ওই ঘরে গিয়ে সবজিগুলো কেটে নেব। তারপরে দুপুরে হচ্ছে একটুখানি রেস্ট নিতেই হবে, কারণ সকাল থেকে অনেক খাটাখাটুনি চলছে। তারপরে উঠে একটুখানি আলপনা দেওয়া, ওই যে বললাম আর লক্ষ্মী বার হবে, চালের লক্ষ্মী বানাতে হবে, ঠাকুরমশাই সন্ধেবেলা পুজো করতে আসবে। তার উপর আমাদের তো কালী পুজোর দিনে হচ্ছে একটুখানি ডাল পুরি আর তার সঙ্গে আলু চচ্চড়ি হয়, তো সেটাও হবে। তো এত কিছু কাজকর্ম। তো এখানে কর্তামশাই ভেটকি মাছ এনেছে, এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে ফুলকপি ভাজা হচ্ছে। আর এই যে দেখো বাজি কিনতে গিয়েছিল, এক তো মেদিনীপুরে বাজি ফাটানো হয়ে গেছে, আর কি বিশাল একটা মোমবাতি এনেছে। তো মোটামুটি আগের বছর একসঙ্গে বাজি কিনে দিয়েছিলাম, একসঙ্গে ফাটিয়ে ফেলেছে, তারপরে আর বাজি নেই করছিল। তো এই জন্য ওর বাবাকে বলেছি অল্প অল্প করে বাজি কিনে দাও, যাতে আরও নেক্সট দিন আবার গিয়ে কেনা হবে। তো আমাদের এখানে চিংড়ি পোথায় অনেক কম দামে বাজি পাওয়া যায়, তো সেখানে যাবে বলেছিল, কিন্তু আমি আর যেতে দিলাম না, কারণ হচ্ছে এখন তো প্রায় 500-600 টাকার বাজি কেনা হয়ে গেছে, মেদিনীপুরেও 500 টাকার বাজি কেনা হয়ে গেছে, আবার নেক্সট দিনে কিনবে, আবার ওখানে গিয়ে 1,500-2,000 টাকার না বাজি কিনলে ভালো লাগবে না, এত দূরে গিয়ে একটু তো বেশি পরিমাণে বাজি কিনতেই হবে। তার উপর তো শব্দবাজি আমার মেয়ে ফাটাতে পারেই না, মানে আলোর যে বাজি সেই বাজিগুলোই ফাটাতে পারে। আর এবছরের স্পেশাল বাজি হচ্ছে কি বিড়ি বাজি, তো ওইটা বাচ্চাদের এত পছন্দ হয়েছে যে সব জায়গায় বাচ্চাদের শুনতে পাচ্ছি যে বিড়িবাজি, আর বিড়িবাজিটাই হচ্ছে পাওয়াই যাচ্ছে না, মানে হুড়ুর করে বিক্রি হয়ে যাচ্ছে। তো যাই হোক, এই হচ্ছে সব বাজিগুলো এনেছে। তোকে বললাম যে তুই আগে বাজিগুলো একটা পেপার বিছিয়ে ছাদে রোদে দে, তাহলে সন্ধেবেলায় খুব ভালো জ্বলবে। তো এরপরে আমি চলে এসেছি আবার রান্নাঘরের কাজগুলো কমপ্লিট করে নেওয়ার পরে দুপুরে স্নান করে খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নিয়েছিলাম। তারপরে বিকালবেলা উঠে জামা চেঞ্জ করে এখানে আতপ চালের ঠাকুর আলপনা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এখানে ডাল পুরির জন্য ডালটা আমার পুর ভরার জন্য পুরো রেডি করে ফেলেছি। আর এখানে দুজনে মিলে মা আর মেয়ে মিলে পুর দেওয়ার চেষ্টা চলছে। তো ওকে একটা মানে বেলে দিতেই হবে, যেটা ও পুর দিয়েছে। তো এখানে এবারে পুরিগুলো ভেজে নিচ্ছি, আর তার সঙ্গে করব একটুখানি চা, যাতে সন্ধেবেলা সবাই একটুখানি টিফিন করে নিতে পারে। পুরি আর গরম গরম চা, একদম ফুলকো ফুলকো পুরি হয়েছে। আর তার সঙ্গে আলু চচ্চড়িটা রাতে করব একেবারে। তো এই সময় আর সময় নেই, বাউন ঠাকুর চলে আসবে, আর লক্ষ্মী বার করতে হবে। তো এখন আর লক্ষ্মী বার করা হয়ে গেছে, আর এবারে এখন চলে এসেছি একটুখানি বাজি ফাটাতে মেয়ের সাথে। তো বাচ্চাদের একেবারেই কিন্তু একা বাজি ফাটাতে ছাড়া উচিত নয়। তো ব্রাহ্মণ ওদিকে
পুজো করে চলে যাওয়ার পর আবার মেয়ের সঙ্গে বাজি ফাটাতে লেগেছি। ওর পাপা ছিল। তো এই কালী পুজোর দিন বাজি ফাটানোর সময় অনেক বড় বড় দুর্ঘটনা ঘটে যায়। তো সেই জন্য যাতে সেই দুর্ঘটনা থেকে বাচ্চারা যাতে রেহাই পায়, অবশ্যই তাদের সঙ্গে থাকা উচিত। আর ফানুসটা দারুণ উঠেছে। তো বেশ কিছুক্ষণ আমরা বাজি ফাটিয়ে মজা করার পর বাউন ঠাকুর এসেছিল। এটা হচ্ছে আমাদের মাঠে যে কালী ঠাকুর উঠেছে সেই পুজো। নেক্সট হচ্ছে আমার ভাইঝি এসেছিল, তো ফুচকা খেতে এরা এখন ব্যস্ত। এর পরের দিন চলে আসি একেবারে ভাইফোঁটার দিন। পরের দিন আমি আর ভিডিও করতে পারিনি শরীরের খারাপ অবস্থার জন্য। একেবারে সকালবেলা উঠে সমস্ত বাসি কাজকর্ম করে ভাইফোঁটার জন্য সমস্ত প্লেট আমি সাজিয়ে ফেলেছি। আমার মেয়ে দেবে ওর পিস্তুত দাদা অঙ্কুরকে ফোঁটা, আমি ভাইকে দেব, আমি দেব আর দিদিভাইও দেবে, আর আমাদের কর্তামশাইকে দেবে ওর দিদি ফোঁটা। তো এই 3টে প্লেট আমি সাজিয়ে ফেলেছি। এরপরে আমার শরীর এতটাই খারাপ হয়ে গিয়েছিল, পরে আর আমি কোনো ভিডিও ক্লিপ নিতেই পারিনি। তো এটা হচ্ছে আমার ননদ, নিশ্চয়ই আগেও দেখেছো। আর এটা মাঝখানেরটা হচ্ছে আমার ভাই, আর এদিকে বসে আছে অঙ্কুর। তো অনেক রকমের রান্নাবান্না ওই দিন হয়েছিল। তো প্লেন রাইসই করা হয়েছিল, তার সঙ্গে মাটন ছিল, ডাল ছিল, কাতলা মাছ ছিল, দই কাতলা আর কি, চাটনি, পাঁপড়, মিষ্টি এসব ছিল। তো এইসব কাজকর্ম করতে করতে আমি আরও অসুস্থ হয়ে পড়েছিলাম। সন্ধেবেলার পর থেকে উঠতেই পারিনি। তো তার পরের দিন ছিল মানে আমাদের মেদিনীপুর আসার কথা, কিন্তু মেদিনীপুরে আমি মানে শরীর খারাপের জন্য একেবারেই আসতে পারিনি। আর এখানেও মেদিনীপুরে এসেও আমি বেশ কয়েকদিন রেস্ট নিয়েছিলাম। তো তার জন্য আমি বেশ কয়েকদিন ভিডিও দিতে পারিনি। তো এখনও শরীর পুরোপুরি ঠিক হয়নি, কারণ একটুখানি দাঁড়িয়ে কাজ করলেই দেখতে পাচ্ছি কোমর ব্যথা হচ্ছে। তো একবার ডক্টরের কাছে নিশ্চয়ই দেখাতে হবে যে কেন এতটা সমস্যা হচ্ছে, কেন সেই এনার্জিটা পাচ্ছি না কাজ করার। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত রাখছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেবে, আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবে। আর যেসব বন্ধুরা অলরেডি সাবস্ক্রাইব করে আছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো হচ্ছে ভাইফোঁটার গিফটগুলো তো তোমাদের আগেই আমি দেখিয়েছি। দিদিভাইয়ের জন্য তো নিয়েছি শীতকালীন কুর্তি, শীতকালীন যে উলেন কুর্তিগুলো হয়। আর মেজদিবর্দির তো শাড়ি নিয়েছি, তাঁতের শাড়ি। আর হচ্ছে আমার ভাইয়ের জন্য নিয়েছি উইন্টার জ্যাকেট, আর হচ্ছে অঙ্কুরের জন্যও নিয়েছি উইন্টার জ্যাকেট। তো আজকে এবছর হচ্ছে আমার মেয়ের মানে 3rd বছর হচ্ছে, যেটা অঙ্কুরকে আমার মেয়ে ফোঁটা দেবে। তো ওর আর একটা পিস্তুত দাদাকেও ফোঁটা দেবে, সেটা হচ্ছে ওই যে বললাম মেজদির ছেলেকেও ফোঁটা দেবে। তো মেজদিতে বাড়ি গিয়ে ও ফোঁটা দেবে, আমার বড় হচ্ছে ওখানে গিয়েই ফোঁটাটা নেবে। তো মেজদি এখানে আসবে না। আর এবছর বড়দির মানে বড় জামাইবাবুর খুব শরীরটা খারাপ করে গেছে, তো সেই জন্য বড়দি আসতে পারিনি। আমি প্রথমে জানি না যে বড়দি আসবে না, যেহেতু ভিডিওটা আমি পরে ভয়েস ওভার করেছি, তো সেই জন্যই জানি যে দাদা আসতে পারেনি। তো আমাদের সবথেকে মূল আকর্ষণ ছিল 2 খুদে সদস্য কিভাবে তাদের দাদা আগে ফোঁটা দেবে। তো চলো 2 খুদে সদস্য এবার ফোঁটা দিতে প্রস্তুত। তো প্রথমে তো আমার মেয়ে ফোঁটা দেওয়ার যে মন্ত্র সেটাই ভুলে গিয়েছিল। কোন হাতে ফোঁটাটা দিতে হবে সেটাই ভুলে গেছে।
তো সবাই কান পেতে শুনছে যে ও মন্ত্রটা ঠিক করে বলছে কিনা। আর আমাদের অঙ্কুর দাদা কিন্তু খুব একদম ইন্টারেস্টের সঙ্গে বোনেদের ফোঁটাগুলো নিচ্ছে, ও খুব এনজয় করছে বুঝতে পারছি। তো অনেকগুলো বাচ্চা এক জায়গায় পড়লে যেরকম দুষ্টুমি করে, আমার মেয়ে এবং অঙ্কুর আর রাই তিনজনেই সেরকমভাবেই দুষ্টুমি শুরু করে দিয়েছে। তো অন্যান্য জায়গাগুলো ঘাটাঘুটি আছে, সেইগুলো ইগনোর করো, কারণ আমি গোছানোর একেবারেই টাইম পাইনি। তো চারিদিকে ঘর বাড়ি আগোছালো হয়ে গেছে, আর জানিও না যে যাওয়ার আগে আমি গোছাতে পারবো কিনা। তো এখানে নেক্সট আসবে আমাদের রাই ফোঁটা দেবে। রাই হচ্ছে দিদি ভাইয়ের মেয়ে, আমার ননদের মেয়ে, ননদের একটি ছেলে আর একটি মেয়ে। তো বন্ধুরা, আজকের মতো টাটা, তোমাদের সঙ্গে আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট ব্লগে।